হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কয়েকটা টিজার ট্রেলার নিয়েও রিয়াকশন দেবো। তো সব থেকে প্রথমে আপডেটস গুলো নিয়ে কথা বলে নিই। তো লোকা চ্যাপ্টার 1 এই ছবিটা বক্স অফিসে ওয়ার্ল্ড ওয়াইডে 300 কোটি টাকা কালেকশন করে নিয়েছে। বিশাল ভালো কালেকশন করেছে এবং কান্তারা কিন্তু 500 কোটি টাকার যে গন্ডি সেটা পেরিয়ে গেছে। কান্তারা চ্যাপ্টার 1 এই দুটো ছবি বিশাল ব্যবসা করছে এবং এখনো করে যাচ্ছে। লোকা কিন্তু দেখা যাক এবার দিওয়ালি উপলক্ষে তো শুনেছিলাম ওটিটি রিলিজ হবে, সেটা হয়ে যায় কিনা। ওটিটি রিলিজ হয়ে গেলে আমার মনে হয় বক্স অফিসের রানটা এবারে প্রায় আলটিমেটলি থেমে যাবে আর কি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে বরুণ ধাওয়ানকে নিয়ে। তো নো এন্ট্রি 2 থেকে প্রথমে দিলজিৎ দোসাঞ্জ সরে দাঁড়িয়েছিল। এর পরবর্তীতে আপডেট উঠে আসছে যে বরুণ ধাওয়ান এই ছবিটা ছেড়ে দিয়েছে, সেও এই ছবির পার্ট হবে না, সেও ছবিটা ছেড়ে দিয়েছে। তো এবার দিলজিৎ এবং বরুণ যখন ছবির পার্ট হচ্ছে না, অর্জুন কাপুরকে নিয়ে তো ছবিটা একা হবে না। তো শোনা যাচ্ছে নো এন্ট্রি 2 নাকি শেলফ হয়ে যাবে পুরোপুরি, এরকমই আপডেট উঠে আসছে। এবং বরুণ ধাওয়ান অন্য কি কি ছবি কনসিডার করছে সেটা একটা আপডেট উঠে আসছে। সে খুব চেষ্টা করছে যাতে বদলাপুর 2 তেও সে থাকতে পারে, বিকজ আপনারা বুঝতেই পারছেন বরুণ ধাওয়ানের এখন রিসেন্টলি ট্র্যাক খুব খারাপ যাচ্ছে বক্স অফিস। সেটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে কথা বলেছি অলরেডি, যে বরুণ ধাওয়ানের বক্স অফিস চলছে না। তো ও চাইছে যে লোকে ওই বদলাপুরের ইমেজটা তো খুব পছন্দ করছিল, তো হি নিডস টু ট্রাই সামথিং ডিফারেন্ট। তো বদলাপুর 2 তেও চেষ্টা করছে। প্লাস ম্যাডকের সাথে ওর ভালো সম্পর্ক, ম্যাডকের অলরেডি হরর কমেডি ইউনিভার্সেরও পার্ট। এবং আরো একটা মাইথো হরর ফিল্ম আর কি, যেটা মাইট বি হয়তো এই ইউনিভার্সের পার্ট হবে না, এরকম একটা ছবি তারা বানাচ্ছে আর কি, যেটা আদিত্য সরপোদ্দার ডিরেক্ট করছে, আমাদের ম্যাডক ফিল্মসই বানাচ্ছে আর কি। তো সেই ছবিটার জন্য দৈবা দ্রোহা বলে নাম ছবিটার, হরর মাইথো হরর কমেডি। তো সেইটাও নাকি চেষ্টা করছে বরুণ ধাওয়ান যে ওই ছবিটা যাতে সে করতে পারে ম্যাডকের সাথে, এবং বদলাপুর 2 সে চেষ্টা করছে করতে পারে। এই দুটো ছবির জন্য সে চেষ্টা করছে। আর এছাড়া তার যে নিজের দাদা রোহিত ধাওয়ান, তার সাথে দেশি বয়েস পার্ট 2 এর জন্য সে মানে কথাবার্তা বলছে। তো এই তিনটে ছবি আর কি বরুণ ধাওয়ান কনসিডার করছে নিজের আপকামিং লাইন আপ হিসাবে, যার মধ্যে দেখুন দেশি বয়েস 2 আগেন আমি বলবো যে করা উচিত না। বিকজ প্রথম কথা, দেশি বয়েস ছবিটাই এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি ছবি ছিল না। প্লাস রোহিত ধাওয়ান ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না, ও ডিরেক্টর ভালো নয় খুব একটা। সেটা আপনারা ঢিসুম বলুন, বা ওই যে ছবিটা বেরোলো কি কার্তিক আরিয়ানকে নিয়ে আলা বৈকুণ্ঠপুরমলোর যে রিমেকটা, সেগুলো দেখলেই বুঝতে পেরেছেন রোহিত ধাওয়ান খুব একটা ভালো ছবি করতে পারে না। তার থেকে বরং বদলাপুর 2 করা বা এই আদিত্য সরপোদ্দারের সাথে ছবিটা করা, সেগুলো অনেক বেটার আর কি কেরিয়ার অপশন হিসেবে হবে, এটা আমার মনে হয়। তো দেখা যাক বরুণ ধাওয়ান এর পরবর্তীতে কি করে, এবং নো এন্ট্রি 2 আদৌ বনি কাপুর বানাতে পারে কিনা। কারণ সে বহু যুগ থেকে আমরা শুনে আসছি সালমান খান করবে, সালমান খান করবে, তারপরে নিউ স্টার কাস্ট এলো, তবে সেটাও হলো না। যাই হোক, এর পরবর্তী আপডেটটা হচ্ছে রাজকুমার রাওকে নিয়ে। তো রাজকুমার রাও আবারও একটা ভুল ডিসিশন নিতে চলেছে। সে হচ্ছে সে আবার একটা তেলেগু সিনেমা রিমেক করতে চলেছে। সেটা হচ্ছে বাকাসুরের রেস্টুরেন্ট বলে একটা তেলেগু হরর কমেডি ফিল্ম এসছে। তো সেই ছবিটা রিমেক হতে চলেছে হিন্দিতে, এবং সেখানে মোস্ট প্রবলি আমরা রাজকুমার রাওকে দেখতে পাবো, এরকম একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ধর্মা প্রোডাকশনকে নিয়ে। তো তাদের যেটা ছবি আসছে লাগ জাগা লেভেলে, যেটা ডিরেক্ট করছে রাজ মেহতা, যেটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড ছবি হবে। প্রথমে শোনা গেছিল টাইগার শ্রফ এবং জাহ্নবী কাপুর এই ছবির মধ্যে থাকবে, ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু হবে। এখন শোনা যাচ্ছে যেহেতু লক্সকে নিয়ে অলরেডি অনেক কথাবার্তা হচ্ছে, ব্যাডস অফ বলিউডও খুব মানে পপুলার হয়েছে, বহু লোকে দেখেছে, লক্সকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। তো লক্সকেও এখন এই ছবির মধ্যে কাস্ট করা হয়েছে, লক্সকেও আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। তো জাহ্নবী কাপুর, লক্স এবং টাইগার শ্রফ এরা তিনজন এই ছবির মধ্যে থাকতে চলেছে। ডিসেম্বর থেকে শুটিং হবে, দেখা যাক এই ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা, এবং টাইগার শ্রফের মানে কপাল ফেরে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। পারপং ঘিরা বলে একটা হরর ফিল্ম, যেটা রাহি অনিল বার্বে, যিনি তুম্বাটের ডিরেক্টর ছিলেন, তার বানানোর কথা ছিল শ্রদ্ধা কাপুরকে নিয়ে। তো এই ছবিটা মাঝখানে শোনা গেছিল যে ছবিটা হবে না, শেলফ হয়ে যাবে। বাট এখন শোনা যাচ্ছে না, এই ছবিটা হচ্ছে, একতা কাপুর প্রডিউস করছে, শ্রদ্ধা কাপুরও অনবোর্ড এসে গেছে, সেও রাজি আছে, তারা মিলে ব্যাক করছে ছবিটাকে, এবং ছবিটা হচ্ছে আর কি। তো খুবই ভালো ব্যাপার। রাহি অনিল বার্বে অনেকদিন আগে ছবি বানিয়েছে, তারপরে গুলকান্দা টেলসটাও আটকে গেছে, যেটা প্রাইমের একটা শো ছিল, সেটাও বেরোচ্ছে না, রিলিজ করছে না। তো আমি আশা করবো যে সে একটা বড় সড়ো কামব্যাক করবে, একটা ভালো দারুণ ছবি, যেটা তুম্বার যেরকম আমাদেরকে শক করে দিয়েছিল, শ্রদ্ধার এই ছবিটাও সে আর কি শক করে দেবে আমাদেরকে। এমনই একটা সাবজেক্ট হবে, এমনই একটা মেকিং হবে, দেখা যাক সেটা কি হয়। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে ভেট্রিমানের আপকামিং ছবি আরাসানকে কেন্দ্র করে, যেখানে এসটিআর কে আমরা দেখতে পাবো, অনিরুদ্ধ মিউজিক দিচ্ছে। তো এই ছবির প্রোমো এক্স্যাক্টলি কবে আসবে মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আপনাদেরকে বলছিলাম 16 অক্টোবর আসতে পারে, 16 অক্টোবরই আসছে, বাট 16 অক্টোবর এক্সক্লুসিভলি হলের মধ্যে দেখানো হবে। 17 অক্টোবর সকাল 10টার সময় এটা ইউটিউবে রিলিজ করবে, সোশ্যাল মিডিয়াতে আসবে, মানে এই ফ্রাইডেতে আর কি আসতে চলেছে। দেখা যাক কাজটা কিরকম হয়। প্রোমোটা তারা আলাদা করে শুট করেছে, নেলসনকেও মাইট বি আমরা প্রোমোর মধ্যে দেখতে পাবো। হিরোইন কে হয়, অনিরুদ্ধ প্রথমবার ভেট্রিমানের সাথে কাজ করছে, সে কিরকম মিউজিক নিয়ে আসে, সবকিছু দেখার জন্য এক্সাইটেড। দেখা যাক এই ছবিটা কিরকম ভাবে বানায় ভেট্রিমান, এবং বড়সড় একটা হিট দিতে পারে কিনা, এসটিআর কে কিভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার মতো বিষয় হবে। এবং বড়া চেন্নাই ইউনিভার্সের মধ্যে কিভাবে বেসড হবে সেটাও ইন্টারেস্টিং আর কি, এটা ব্যাপার হবে। দেখা যাক কিরকম হয় এই প্রোমোটার জন্য। আমি তো কোয়াইট এক্সাইটেড, আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা টিজার ট্রেলার গুলো নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে আমরা যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁটি হাঁটি পা পা বলে একটা সিনেমা আসছে, যেটা টিজার কালকে ড্রপ করেছে। দেখুন, সাবজেক্ট ওয়াইজ একটা তো পিকুর সাথে সিমিলারিটি পাওয়া যাচ্ছে, এবং টিজারটা সেটা পরিষ্কার বোঝা আছে যে একজন বাবা যে মেয়ের কোনো কথা শোনে না, মেয়ের সাথে আর কি কন্টিনিউয়াস একটা টাসেল হচ্ছে, মেয়েকে বাবাকে দেখতেই হচ্ছে, বাবা মেয়ের বন্ডিং নিয়ে। এবার এরকম আমি বলছি না যে পিকুদের দেখিয়েছে মানে ওটা আর কি
খালি পিকুর পেটেন্ট হয়ে গেছে, ওটা তো যে কোনো পরিবারের গল্প, বাট দ্য ওয়ে ইট হ্যাজ বিন ট্রিটেড সেইটা মনে পিকুর কথা মনে করাচ্ছে ডেফিনেটলি প্রথমে। তা বলে দেখুন ছবিটা ভালো হতেই পারে, ঠিক আছে। আমাকে টিজারটা খুব একটা এক্সাইট করতে পারেনি, খুবই ছোট রাখা হয়েছে। এই ধরনের সিনেমাতে না, এই ধরনের সিনেমা গল্প সেম হলেও কোনো প্রবলেম নেই, মেন হচ্ছে যে আপনি মোমেন্টস গুলো কিরকম ওয়ার্ক করেছেন, পারফরমেন্স কিরকম হচ্ছে, দুটো ক্যারেক্টারের মধ্যে কেমিস্ট্রিটা কিরকম। তো অমিতাভ বচ্চন দীপিকার মধ্যে কেমিস্ট্রিটা যেরকম খুব সুন্দর ওয়ার্ক করেছিল, সেটা এখনো অব্দি টিজার লেভেলে যে চিরঞ্জিত চক্রবর্তী এবং রুক্মিণীর মধ্যে খুব ভালো কেমিস্ট্রি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে বাবা মেয়ের বন্ডিংটা, সেটা বলতে পারবো না। মানে ধরুন দেবও এই টাইপের ছবি করেছে, কিন্তু দেবের সাথে না ওই কেমিস্ট্রিটা খুব সুন্দর ওয়ার্ক করে। দেবের মধ্যে একটা ইনোসেন্স আছে, তো ধরুন টনিকে পরানদার সাথে কেমিস্ট্রি, মিঠুনদার সাথে কেমিস্ট্রি, প্রজাপতিতে দেব এই সুন্দর কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করিয়ে দিতে পারে। এবার দেখা যাক এই ছবি, আর এই ধরনের ছবিটা রেডি অডিয়েন্স আছে, ছবিটা যদি ভালো হয়, ডিসেন্টও হয়, তাহলে কিন্তু একটা ডিসেন্ট ব্যবসা করতে পারে ছবিটা। তো মানে বিজনেস প্রসপেক্টিভ ওয়াইজ কিন্তু ছবিটা খুবই ভালো, একটা লিউক্রেটিভ আর কি বিজনেস প্রপোজাল, সেটা খুবই ভালো। এবার দেখা যাক ছবিটা মানে ভালো ব্যবসা করতেও পারে। আর যে সায়ন রয়েছে, আর যে সায়নকে দেখতে পেলাম, তো তাকে দিয়ে দেখা যায় কতটা কমেডি ইত্যাদি করিয়েছে, এবং চিরঞ্জিতের পুরনো ছবি ওই কেঁচো খুঁড়তে থেকে উঠে সেটা লেখা আছে, সেই জিনিসপত্রগুলো একটু মজাদার ছিল। বাট ওভারঅল টিজারটা যে খুব ইমপ্রেসিভ, মানে খুব ভালো ভালো ইমোশনাল ডায়লগস বা খুব ভালো কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, সেটা অনেস্টলি মনে হয়নি। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে নিশির ডাক বলে একটা আপকামিং বাংলা ওয়েব সিরিজ আসছে হইচইতে, 17 অক্টোবর এটাও মুক্তি পাচ্ছে। এবার এটা দেখুন, ট্রেলারটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ভুলভুলাইয়া, মানে ভুলভুলাইয়া 1 যেটা অ্যাকচুয়ালিতে মানিচিত্র তারুর থেকে মানে রিমেক আর কি, সেটা মোহনলালের ছবি ছিল, মোহনলাল শোভনা। এবার সেই ছবিটার থেকেই মানে টেমপ্লেটটা নেওয়া হয়েছে, যে এখানে একটু একটু টুইকিং করে দেওয়া হয়েছে। ওখানে যেরকম নাচ নিয়েছিল, মঞ্জুলিকা নাচতো, এখানে সেটাকে চেঞ্জ করে গান করে দেওয়া হয়েছে, রবীন্দ্রসঙ্গীতের একটা অ্যাঙ্গেল নিয়ে আসা হয়েছে। এখানে আর কি কয়েকটা বন্ধু মিলে একটা গ্রামে গেছে, সেখানে রাজবাড়ি, এবং সৃজার যে ক্যারেক্টারটা, সে নিজেকে আর কি ওরকম ভাবতে শুরু করছে, ওরকম টাইপেরই। এবং তারপর বাড়ির মধ্যে বিভিন্ন খুন টুন হচ্ছে, এবং ফ্ল্যাশব্যাকে আমরা সুরঙ্গনাকে দেখতে পাবো, সে হয়তো অ্যাকচুয়াল ক্যারেক্টারটা ছিল, এবং সেখানে সুরঙ্গনার সাথে একটা প্রেমের অ্যাঙ্গেল থাকবে সত্যমের। এবার সুরঙ্গনা এরকম পিরিয়ডিক চরিত্র খুব ভালো পুল অফ করতে পারেন, দেখতে পাবেন তাকে, মানে মানায়ও ভালো, এবং সে ওই অ্যাক্টিংটা করতেও পারে, ওই স্টাইল অফ অ্যাক্টিংটা। তো সেই অ্যাঙ্গেলস গুলো ইন্টারেস্টিং লাগছে, খারাপ লাগছে না বলবো না। এবং ওখানে একটা প্রেমের অ্যাঙ্গেলই থাকবে পাস্টে মনে হচ্ছে, যে কারণে হয়তো মেরে দিয়েছিল নিশিগন্ধাকে। আর নিশির যে অ্যাঙ্গেলটা, নিশি যে ভূত পিছন থেকে নিশির ডাক, সেই ব্যাপারগুলো ইন্টারেস্টিং, বাট একদম পুরোপুরি ভুলভুলাইয়া থেকে নিয়ে নিয়েছে, সেটা একটা চোখে পড়ছে। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে কি, প্যারানয়া, যেটা ফিয়ার কোশেন্ট থাকে না ট্রেলারের মধ্যে, যে আপনি কিভাবে ট্রিট করছেন সিনগুলো। যেমন ভুলভুলাইয়া দিয়ে একটা ফেমাস সিন আছে, ওইটাকে নিয়েছে, যে দরজায় হট করে ধাক্কা দিচ্ছে ভিতর থেকে। এবার ওখানে যে অ্যাক্টারের যে কাইন্ড অফ প্যারানয়া, যে রিয়াকশনটা দরকার, সেটা সৃজা দিতে পারেনি, ঠিক আছে। সৃজা কম্পারেটিভলি অনেকই নতুন, খুবই কম কাজ করেছে, বাট সে কিন্তু ওই প্যারানয়াটা, আর আপনি দেখুন না যে যে ইন্ডাস্ট্রিতে এই ভুলভুলাইয়ার মতো ছবি হয়েছে, সেখানকার টপ অ্যাক্ট্রেসরা সেই কাজগুলো করেছে। মানে মালায়ালামের শোভনা পেয়েছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তারপরে বিদ্যা বালান, তারপরে জ্যোতিকা, সব নিজেদের ইন্ডাস্ট্রির টপ অ্যাক্ট্রেসরা ওই রোলটা করেছে। বা সেই রোলটা একটা নিউ কামার, যার হয়তো 1-2 কাজই হয়েছে, টেক্কার, বাঘাযতীন, তো তাকে আপনি যখন অত একটা বড় কমপ্লিকেটেড রোল, যার হয়তো ডিআইডি রয়েছে, এটা কিন্তু পুল অফ করাটা খুবই কঠিন আর কি। তো দেখা যাক শোটা কিরকম হয়। আমার ফিয়ার কোশ্চেনটা একেবারে লাগেনি, মানে ট্রিটমেন্টের মধ্যে যে একটা হরার ব্যাপার, গা ছমছমের ব্যাপার থাকবে, সেটা কিন্তু ট্রেলার লেভেলে পাইনি। আপনাদের কেমন লেগেছে, আপনাদের ওই ভুলভুলিয়ার সাথে রিজেমব্লেন্সটা মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা কথা বলবো যে মহারানী সিজন 4 এর একটা ট্রেলার নিয়ে, যে হুমা কুরেশি আবারও ফিরে আসতে চলেছে রানী ভারতী হিসাবে। দেখুন সিজন 1টা, সিজন 2টা খুবই ভালো ছিল, সিজন 3টা আমার সেই অনুযায়ী একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছিল। আমার রিভিউ দেখতে পারেন যখন এসেছিল, কারণ ওখানে হুমা কুরেশিকে অনেকটা সময় জুড়ে লুকিয়ে রেখেছিল, তার অ্যাঙ্গেলটা বেশি রিভিল করছিল না। এবং তারপরে শেষের দিকে কি ইন্টারেস্টিং হয়েছিল, পলিটিক্যাল টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো ছিল সেগুলো ভালো ছিল, শেষের দিকে গিয়ে পিক আপ করে নিয়েছিল শোটা। বাট প্রথম দিকটা কিন্তু একটু ফ্ল্যাট ছিল, এবং ফ্যামিলি ড্রামার অ্যাঙ্গেলটাও বেশি ওয়ার্ক করেনি, যেটা অন্য সিজনে ওয়ার্ক করেছিল খুব সুন্দর। তো দেখা যাক সিজন 4-এ কিরকম হয়। এবং সিজন 4-এ কিন্তু এবার বিহার থেকে ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে, এবার রানী ভারতী পিএম এর সাথে আর কি তার টাসেল হবে, সেন্ট্রাল গভর্নমেন্টে সেখানে সে যাচ্ছে। এবার দেখা যাক, প্রত্যেকবার একটা করে ইস্যু থাকে বিহারেরই কোনো একটা রেলিভেন্ট ইস্যু, যেরকম সিজন 3-তে যে লিকিওর ব্যানের ব্যাপারটা ছিল, সেটা উঠে এসেছিল। তো দেখা যাক এবারে কোন ইস্যু তারা তোলে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কিভাবে টাসেল দেখায়, কি হয়। তো সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইডি সিবিআই ছেড়ে দেয়, সেই ব্যাপারগুলো কিভাবে দেখায়, তো ইন্টারেস্টিং লাগছে। দেখা যাক এবারে ওরা স্টেক্স গুলোকে কতটা বাড়াতে পারে। সিজন 3টা যেরকম ওই লেভেলে ভালো হয়নি, সেটা কতটা, এবং একটা শেক্সপিয়ারিয়ান এলিমেন্ট যেরকম জুলিয়াস সিজারের মতো, ম্যাকবেথের মতো জিনিসপত্র সিজন 2 সিজন 3-তে ছিল, সেগুলো এবারে সিজন 4-এ থাকে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। বাট এখন অব্দি ইন্টারেস্টিং লাগছে আর কি, মানে। এবং পিএম যাকে দেখিয়েছে, তিনি তো খুবই ভালো একটা, এবং উনি যেভাবে আর কি ওই সেই কবুতরটাকে দিয়ে করছে, খাওয়াচ্ছে ওকে, এবং বলছে যে ইয়ে মেরে কো জব ভি দানা পানি বন্ধ কর দেতে ফির আপনে আপ আ জাতি है।
তো ওই জিনিসটা খুব ভালো লেগেছে, ওই পায়রাটাকে দিয়ে যেরকম অ্যানালজি করেছে যে ইসকা নাম भी রানী ভারতী है, ওইটা খুব ইন্টারেস্টিং লেগেছে। তো দেখা যাক এই টাসেলটা কিরকম হয়। জাস্ট এটা একটা টিজার টাইপের ছিল, এবার দেখা যাক মেইন কনফ্লিক্ট গুলো কি হয় এবং পলিটিক্যাল টুইস্ট এন্ড টার্নস এবং ড্রামা যে পোর্শনটা, রানী ভারতীর এক ছেলে মনে করে যে রানী ভারতী রেসপন্সিবল পুরোপুরি, তো তার দিকগুলো ইত্যাদিগুলো কিভাবে এবারে এক্সপ্লোর করে সেগুলোই দেখার মতো বিষয়। পরবর্তীতে আমরা কথা বলবো যে আন্ধ্রা কিং তালুকা বলে যে আপকামিং ছবিটা আসছে, তেলেগু ছবি, যেতে ভাগ্যশ্রী বোরসে রয়েছে এবং রাম পোথিনেনি রয়েছে। তো এই ছবিটার টিজার চলে এসেছে কালকে, তো সেই টিজারটা নিয়েও রিয়াকশন দেবো। তো দেখুন, এটা বেসিক্যালি একটা ফ্যান, একটা সাউথ ইন্ডিয়ান ফ্যান কিরকম হয়, তার কি ক্রেজ হয় তার সুপারস্টারকে নিয়ে, সেই বিষয়বস্তুগুলোকে এই মানে সিনেমাটা দেখাতে চলেছে। এবার এই টিজারটাতে ওরা মেন যে কনফ্লিক্টটা সেটাকে লুকিয়ে রেখেছে, সেটাকে আভাস দিয়েছে টিজারের শেষের দিকে, বাট সেটাকে লুকিয়ে রেখেছে। বাকি টিজারটার মধ্যে দেখুন গ্র্যান্ডার রয়েছে, কমার্শিয়াল, তেলেগু মানেই কমার্শিয়াল হবে, 90s এর একটা টাইম দেখাচ্ছে, সেখানে লোক সাইকেলে করে সিনেমা দেখতে যাওয়া, সেটা রাখা, ফার্স্ট ডে ফার্স্ট শো কিভাবে সেলিব্রেট করা, সেই সব জিনিসপত্র, হিরোদেরকে নিয়ে লড়াই করা, সেই সব জিনিসপত্রগুলোকে দেখাচ্ছে, যেগুলো দেখতে ভালো লাগছিল। প্লাস এবার ওই রাম পোথিনেরি ক্যারেক্টারটা একটা প্রেমের দিক রয়েছে ভাগ্যশ্রী বোরসের সাথে, সেই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি, তো সেগুলো ভালো লাগছিল, এন্টারটেনিংই লাগছিল আর কি। আর শেষের দিকটা আর কি যে কনফ্লিক্টটা সেট আপ করে অল্প করে, মুরলী শর্মা বলে যে তুমি যে তোমার হিরোর জন্য এত পাগল, তোমার হিরো কি আদৌ জানে যে তুমি এক্সিস্ট করো? এবার এইখান থেকে হয়তো ও নিজের হিরোর সাথে দেখা করতে যাবে বা কিছু করতে যাবে। তো দেখা যাক যে যেটা টিপিক্যাল এই ধরনের সিনেমা টেমপ্লেট হয়ে থাকে, সেটা দি ফ্যান বলে একটা বিদেশে রবার্ট ডিনেরো সিনেমা হয়েছিল, বা ফ্যানাটিক বলে একটা কাজ হয়েছিল, বা আমাদের এখানে শাহরুখের যে ফ্যান হয়েছিল, যে ফ্যান এতটা অবসেসড হয়ে যাচ্ছে একটা হিরোকে নিয়ে যে তার ক্ষতি করতে শুরু করছে, এই করছে, এই ব্যাপারটা এই অ্যাঙ্গেলটাই আনে, ওই দিকেই খেলে, নাকি এটা অন্য কিছু সেপারেট আমরা দিক দেখতে পাই, সেটাই দেখার মতো বিষয় হবে। রাম পোথিনেনি মাঝখানে মাস সিনেমাতে ট্রাই করছিল, সেগুলো ওয়ার্ক করেনি, তার জন্য সে আবার একটা ডিফারেন্ট কিছু হাটকে ট্রাই করছে। এবং রাম পোথিনেনিকে কিন্তু একটা টাইমে সে রমকম ছবির জন্যই কিন্তু যে আমাদের এখানে দেখেন না পাগলু পাগলু টু সব বড় বড় হিট, সেই ছবিগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব রাম পোথিনেনির ছবির রিমেক। তো রাম পোথিনেনিকে রমকম স্পেসের মধ্যে লাইট হার্টের, সে চকলেট বয়, সেগুলো লোকে পছন্দ করে আর কি, মানে তেলেগুর অডিয়েন্স আর কি। তো দেখা যাক এই, এবং রাম পোথিনেনিকে খুব ইয়াং ফ্রেশ লাগছে আর কি, ভাগ্যশ্রীর সাথে জুটিটাও ভালো লাগছে। তো দেখা যাক এই ছবিটা একসেপ্ট, মানে দর্শক একসেপ্ট করে কিনা। এই ধরনের ফিল্ম অ্যাবাউট আ ফিল্ম স্টার বা কিছু, এই ধরনের ছবি কিন্তু তেলেগু বা তামিলেও হয়ে গেছে আর কি, সেরকম নয় যে নতুন সাবজেক্ট, বাট প্রেজেন্টেশনটার মধ্যে বেশ ভালো একটা ব্যাপার রয়েছে, ভালো লাগছে, ফ্রেশ লাগছে, জুটি ভালো লাগছে, আর যে কমার্শিয়াল প্রেজেন্টেশনটা সেটাও দেখতে বেশ ভালো লাগছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। আপনাদের কেমন লেগেছে এই টিজারটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।